নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। বাংলা লার্নিং সহজে চ্যানেলে তোমাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত। আমি প্রিয়া, আর আজকে আমরা আলোচনা করব ছন্দের 20 নম্বর পর্বটি। এখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দের তৃতীয় বিভাগ আলোচনা করব। এখানে আমরা অক্ষরবৃত্ত ছন্দের 6 নম্বর এবং 12 নম্বর বৈশিষ্ট্যটির পুনরালোচনা করব, অর্থাৎ পুনরায় আলোচনা করব। এর আগেই বলে দিই, যারা অক্ষরবৃত্ত ছন্দটি প্রথম এবং দ্বিতীয় বিভাগে সম্পূর্ণরূপে বুঝে গেছো তারা এই ভিডিওটি স্কিপ করে দিতে পারো। এটি একটি রিকোয়েস্টেড ভিডিও এবং এই ভিডিও রিকোয়েস্ট করেছে কামাল সাহা। তার 6 নম্বর এবং 12 নম্বর বৈশিষ্ট্যটি বুঝতে অসুবিধা হয়েছে, তাই এই দুটি বৈশিষ্ট্য আমরা আজকের পর্বে পুনরালোচনা করব। তো চলো আলোচনা শুরু করি। লক্ষ্য করো, অক্ষরবৃত্ত ছন্দের 6 নম্বর বৈশিষ্ট্যতে লেখা ছিল, অক্ষরবৃত্ত ছন্দে যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়, তাই পূর্ববর্তী স্বর দীর্ঘ বা দ্বিমাত্রিক হওয়ার কোনো সম্ভাবনা এই ছন্দে নেই। অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দে যে যুক্ত ব্যঞ্জন থাকবে তার উচ্চারণ সংশ্লিষ্ট হবে। সংশ্লিষ্ট এর অর্থ হলো সংকুচিত। তাই এখানে কি পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় না বা দ্বিমাত্রিক হওয়ার কোনো সম্ভাবনা অক্ষরবৃত্ত ছন্দে একদমই থাকে না। এটি আমি উদাহরণ ছাড়া আলোচনা করেছিলাম, মনে হয়েছিল তোমরা বুঝে যাবে। যদিও এখানে তোমাদের অসুবিধা হচ্ছে, তাই এটি আমি উদাহরণ নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, যেমন অংশে আমি উদাহরণ লিখেছি, পশু পক্ষী করে শব্দ রাত্রি পোহাইল, জঙ্গলে মল্লিকা কুন্দ সব রস ফুটিল। এর সমীকরণ কি হয়েছে? 8+6, 8+6। তাহলে এখানে দেখো, আমরা একটি যুক্ত ব্যঞ্জন আলোচনা করবো। যেমন এখানে পক্ষী, এখানে যুক্ত ব্যঞ্জন আছে, এটি আমরা লিখলাম। এটির যদি আমরা দল বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো পক এবং খি। তাহলে দেখো, এখানে পক এটি রুদ্ধ দল, কিন্তু এর উচ্চারণ সংশ্লিষ্ট, তাই এখানে এক মাত্রা হয়েছে, এবং খি এটি মুক্ত দলের জন্য এক মাত্রা হয়েছে। তাহলে এখানে রুদ্ধ দল হওয়া সত্ত্বেও এক মাত্রা হচ্ছে কেন? কারণ এখানে যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ সংশ্লিষ্ট হচ্ছে। ঠিক আছে। এছাড়া এভাবে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনাটি মনে রাখবে। তাহলেও দেখো, এখানে লেখা আছে মাত্রা গণনাটি, এটা আমি এখানে লিখেছি। শব্দের আদি রুদ্ধদ্বয় এক মাত্রার। এখানে যুক্ত ব্যঞ্জন থাকলে সেটি কিন্তু শব্দের আদিতে রুদ্ধদল হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তাহলে এখানে এভাবেও যদি আমরা আলোচনা করি তাহলে শব্দের আদি রুদ্ধদল হওয়ার জন্য এখানে একমাত্রা হয়েছে সংশ্লিষ্ট উচ্চারণের জন্য। তাই এখানে এটি কখনোই পূর্ববর্তী স্বরকে দীর্ঘও করবে না বা দ্বিমাত্রিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না অক্ষরবৃত্ত ছন্দে। আশা করি বুঝতে পেরেছো। এছাড়া আরেকটি উদাহরণ দেখো, কুন্দ। এখানেও এটি যুক্ত ব্যঞ্জন আছে দন্ত নদয়ে। এটির আমরা যদি দল বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো কুন দ। তাহলে এখানে কুন এটির সংশ্লিষ্ট উচ্চারণ তার জন্য এক মাত্রা, এবং তোমাদের বোঝার সুবিধার জন্য তোমরা এভাবে মনে রাখবে যে শব্দের আদি রুদ্ধদল হওয়ার জন্য এর উচ্চারণ এক মাত্রা। ঠিক আছে। কারণ এখানে কুন দ, তাহলে এটি শব্দের আদিতে উচ্চারণ হচ্ছে, তাই এখানে রুদ্ধদল হওয়া সত্ত্বেও এটি একমাত্র মাত্রা পাচ্ছে। দেখো, এখানে আমরা বোঝার সুবিধার জন্য আরেকটি যুক্ত ব্যঞ্জন দেখে নেব। এখানে দেখো মল্লিকা এটি আছে, তাহলে এটি আমরা লিখে নিই। এখানে যদি মল্লিকা শব্দটির আমরা দল বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো মল লি কা। তাহলে দেখো, মল এই শব্দটি কিন্তু রুদ্ধ দল, কিন্তু শব্দের প্রথমে থাকার জন্য একমাত্রা হয়েছে, এভাবে তোমরা লিখতে পারো। তা ভিন্ন তোমরা এভাবেও মনে রাখতে পারো যে এর উচ্চারণ সংশ্লিষ্ট। এখানে কিন্তু আমরা এটিকে বেশি করে উচ্চারণ করতে পারছি না, রুদ্ধ দল যেমন একটু বেশি সময় লাগে, সেখানে এভাবে উচ্চারণ হচ্ছে না মল্লিকা। তাহলে এর উচ্চারণ কিন্তু একটু সংকুচিত হচ্ছে বা সংশ্লিষ্ট হচ্ছে, তার জন্য একমাত্র। অথবা তোমরা এভাবে তোমাদের মনে রাখতে পারো বোঝার সুবিধার জন্য, যে অক্ষরবৃত্ত ছন্দে শব্দের আদি রুদ্ধদ্বয় এক মাত্রায় হয়। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে অক্ষরবৃত্ত ছন্দে যুক্ত ব্যঞ্জনের সংশ্লিষ্ট উচ্চারণ হয়, তাই এখানে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় না, তাই এখানে দ্বিমাত্রিক হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যুক্ত ব্যঞ্জনের ক্ষেত্রে, কারণ সেটি শব্দের আদিতেই উচ্চারিত হবে। তাই এখানে রুদ্ধদল হওয়া সত্ত্বেও তার মাত্রা এক মাত্রারই হবে। তো আশা করছি এই বৈশিষ্ট্যটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো এরপর আমরা 12 নম্বর বৈশিষ্ট্যটি দেখে নিই। এরপর দেখো, অক্ষরবৃত্ত ছন্দের 12 নম্বর বৈশিষ্ট্যতে আমরা আলোচনা করেছিলাম,
অক্ষরবৃত্ত ছন্দে কবির ইচ্ছা অনুযায়ী একটি শব্দ বিভিন্ন মাত্রা বিশেষ হতে পারে। অর্থাৎ অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে কবি নিজের ইচ্ছা অনুযায়ী একটি শব্দকে বিভিন্ন মাত্রাতে ব্যবহার করতে পারেন। এটিকে ভালোভাবে তোমরা বুঝতে পারবে অক্ষরবৃত্ত ছন্দের মাত্রা গণনার পদ্ধতিটি জানলে। এটিকে আমি বাঁদিকে লিখেছি, দেখো হাইলাইট করে দিয়েছি যাতে তোমাদের সহজেই চোখে পড়ে। মুক্ত দল এক মাত্রা, শব্দের আধি রুদ্ধ দল এক মাত্রা, শব্দের মধ্যস্থিত রুদ্ধ দল এক মাত্রা, একক রুদ্ধ দল ২ মাত্রা এবং শব্দের শেষের রুদ্ধ দল ২ মাত্রা মূল্য পায়। তাহলে এখানে দেখো আমি দুটি উদাহরণ লিখেছি। প্রথম উদাহরণটি, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। এটি মূল কবিতা এবং নিচের উদাহরণটি এটিকে পরিবর্তন করে লেখা আছে, যেটিকে আমরা রুদ্ধ দল বাড়িয়ে লিখেছিলাম, যে পশু পক্ষী করে শব্দ, রাত্রি পোহাইল, জঙ্গলে মল্লিকা কুন্দ, সব রস ফুটিল। এখানে লক্ষ্য করো প্রথম যে কবিতার লাইনটিতে সেখানে সব আছে, এটি একক রুদ্ধদল হিসাবে ব্যবহৃত হয়েছে, তাই ২ মাত্রার মূল্য পেয়েছে। ঠিক একইভাবে দ্বিতীয় কবিতার যে লাইনটি আমি নিচে লিখেছি উদাহরণটিতে, সেখানেও এখানে কুন্দ সব, এখানে যে সব আছে এটিও কিন্তু একক রুদ্ধদল হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই ২ মাত্রা মূল্য পেয়েছে। কিন্তু তোমরা একটু চিন্তা করে দেখো, এই শব্দটি যদি কুন্দ এর আগে থাকতো, সব কুন্দ, কিংবা এই শব্দটি পাখির আগে থাকতো, যে সব পাখি, তাহলে এর মাত্রা গণনা সব এর মাত্রা কত হতো? যদি থাকতো সব পাখি, তাহলে এখানে দেখো সব রুদ্ধদল হওয়া সত্ত্বেও কিন্তু এক মাত্রার মূল্য পেত। এর নিচেরটার ক্ষেত্রেও যদি সব কুন্দ হতো বা সব তারপর কুন্দ থাকতো, তাহলে দেখো এখানে কুন্দর আগে সব থাকার জন্য এটি কিন্তু শব্দের আদি রুদ্ধদল হিসাবে এক মাত্রার মূল্য পেত। তাই এখানে তোমরা বুঝতেই পারছো যে কবি নিজের ইচ্ছা অনুযায়ী একটি শব্দকেই যদি বিভিন্ন জায়গায় ব্যবহার করেন তাহলে তার মাত্রা অক্ষরবৃত্ত ছন্দের ক্ষেত্রে বিভিন্ন হতে পারে। মুক্ত দল হলে এক মাত্রার হবে, শব্দের আদি কিংবা মধ্যস্থিত রুদ্ধদল হলে এক মাত্রার মূল্য পাবে, কিন্তু যদি একক রুদ্ধদল কিংবা শব্দের শেষে রুদ্ধদল হয় তাহলে ২ মাত্রার মূল্য পায়। তাই এখানে এই বৈশিষ্ট্যটি লেখা হয়েছে যে অক্ষরবৃত্ত ছন্দে কবির ইচ্ছা অনুযায়ী একটি শব্দ বিভিন্ন মাত্রার হতে পারে। কবি যেখানে শব্দটি ব্যবহার করবে সেই অনুযায়ী তার মাত্রা গণনা হবে। শব্দের আদি রুদ্ধদল হলে এক মাত্রা, মধ্য রুদ্ধদল হলে তবুও এক মাত্রা, কিন্তু শব্দের শেষে রুদ্ধদল কিংবা যদি একক রুদ্ধদল হয় তাহলে তার মাত্রা হবে ২ মাত্রা। তো আশা করি তোমরা বৈশিষ্ট্যটি বুঝতে পেরেছো। এর আগে এই দুটি বৈশিষ্ট্য উদাহরণ ছাড়া আলোচনা করেছিলাম, তাই হয়তো অনেকের অসুবিধা হয়েছে, সেই জন্য আমি ভীষণ দুঃখিত, এবং এই ভিডিওটি একটু দেরিতে আপলোড করা হলো তার জন্য দুঃখিত। তোমাদের কারো মনে যদি কোনো রকমের প্রশ্ন থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, যার উত্তর তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। লিখে দেওয়ার হলে আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু যদি লিখে বোঝানো পসিবল না হয়, তার জন্য ভিডিও আনতে হয়, তার জন্য প্লিজ একটু ওয়েট করো, হ্যাঁ একটু দেরি হয়ে যায়। তো দেখা করছি পরের ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের সকলের খেয়াল রেখো। টাটা।